সো আমরা অনেক সিকিউরিটি ডেভেলপ করেছি। তখন আমরা চিন্তা করিনি, আমাদের চিন্তার মধ্যে আসেনি যে এরকম একটা বড় অগ্নিকাণ্ড করতে পারে বা বড় নাশকতা সচিবালয়কে ঘিরে হতে পারে। কেন এরকম ঘটলো এখন হয়তো আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের কোথায় কোথায় খামতি ছিল, কোথায় সীমাবদ্ধ ছিল, সীমাবদ্ধতা ছিল, কেন আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেম ছিল না। আগাম কোনো মন্তব্য করা আমাদের জন্য সমীচীন হবে না। কিন্তু বিষয়টি অত্যন্ত উদ্বেগের, যে মনে হচ্ছে পরিকল্পনা, মনে হচ্ছে আগের সরকারের একটি ষড়যন্ত্রের অংশ, বা এটি খুব সুপরিকল্পিত ভাবে করা হয়েছে। এই বিষয়গুলো না জনমনে এক ধরনের আতঙ্ক বলেন, অস্বস্তি বলেন, এগুলো তৈরি করে। তদন্তে কতটুকু ক্ষতি হয়েছে, কিভাবে হয়েছে সেগুলো বেরিয়ে আসবে, কিন্তু এই যে পুরো ঘটনা এতক্ষণ ধরে আগুন জ্বললো, তারপরে ফায়ার সার্ভিসকে জানানো হলো, এবং সেখানে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চয়ই অন্যান্য জায়গার থেকে অনেক বেশি জোরদার থাকে। এই যে বিষয়গুলো কিভাবে আসলে তাদের চোখ ফাঁকি দিয়ে গেল, আগুন লাগার বিষয়টি, আমি সেই বিষয়টি বলতে চাচ্ছি যে শুরুর দিকেই তো নিশ্চয়ই জিনিসটি চোখে পড়ার কথা। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, আমাদের যে পত্রিকার রিপোর্ট বা ফায়ার সার্ভিসের যে রিপোর্ট, তাতে তো 11টা 52 মিনিটে যখন বা ওইরকম একটা সময় যখন বের পেয়েছেন, তখন তারা ফায়ার সার্ভিসে যোগাযোগ করেছেন। ভিতরে একটা ফায়ার সার্ভিসের ইউনিট আছে, এবং তারপরে তো কয়েকটি ইউনিট এসেছিল, শেষ পর্যন্ত 19টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করেছে। এখন সেখানে ফায়ার সার্ভিস ইউনিট গুলার কতিপয় বাধার সম্মুখীন হয়েছে। যেমন একটা বাধা ছিল যে আমরা সচিবালয়কে খুব প্রোটেক্টেড করার জন্য, সংরক্ষিত এলাকা এবং এটাকে খুবই সিকিউর করার জন্য আমরা বেশ কিছু ডিজিটাল গেট স্থাপন করেছি, আমাদের গেট গুলোর কিছু পরিবর্তন করেছি। আহ, সে কারণে ফায়ার সার্ভিসের গাড়ি যেগুলো বেশি কাজে লাগে সেই গাড়িগুলো ঢুকতে অসুবিধা হয়েছে, এবং শেষ পর্যন্ত গেট ভেঙে তারা ঢুকেছেন। এবং আপনি যদি বিল্ডিংটার কথা চিন্তা করেন, এটা 7 নম্বর বিল্ডিং, অনেক পুরাতন ভবন। সেখানে অনেক ধরনের কাঠের কাজ করা হয়েছে, ইন্টেরিয়র ডিজাইন যেটাকে বলি, যেটা এখন খুব পপুলার। এখানে অনেক ধরনের কাঠের কাজ করা হয়, অনেক পেইন্ট করা হয়। এবং সচিবালয় যে কাগজপত্র আছে সেগুলো তো সব কাগজপত্র, শুধু রাজ্য বিষয়। সচিবালয়ে এয়ার কন্ডিশন আছে, আপনার অন্যান্য জিনিস আছে যেগুলোতে আগুন ধরলে আগুনটা অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে। এবং সচিবালয়ের মন্ত্রণালয়গুলোকে সিকিউর করার জন্য প্রত্যেক মন্ত্রণালয়ের আবার পৃথক পৃথক গেট আছে। এমনকি জানলাগুলোতে পর্যন্ত লোহার জালি লাগানো হয়েছে, যাতে কেউ কোনো ফাইল চুরি করে নিচে ফেলে দিতে না পারে বা কোনো নাশকতা করতে না পারে। তো আমরা অনেক সিকিউরিটি ডেভেলপ করেছি। তখন আমরা চিন্তা করিনি, আমাদের চিন্তার মধ্যে আসেনি যে এরকম একটা বড় অগ্নিকাণ্ড করতে পারে বা বড় নাশকতা সচিবালয়কে ঘিরে হতে পারে। কারণ আমাদের 75 বছরের অভিজ্ঞতায় তো এরকম কিছু ঘটে নাই। সুতরাং কাউকে আবার ওইভাবে দোষারোপ করাও যায় না যে আপনারা কেন এসব করেননি, কেন করলেন না, কেন এরকম ঘটলো। এখন হয়তো আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের কোথায় কোথায় খামতি ছিল, কোথায় সীমাবদ্ধ ছিল, সীমাবদ্ধতা ছিল, কেন আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেম ছিল না, কেন আমাদের স্প্রিংকলার ছিল না। কেননা আগুন লাগার সাথে সাথে মানে ধোঁয়া দেখার সাথে সাথে তো স্প্রিংকলার গুলো কাজ করতে পারে। তো এই বিল্ডিংটা যেহেতু যথেষ্ট পুরাতন, এত কাজ আমরা করতে পেরেছি, কিন্তু ফায়ার প্রোটেকশনের জন্য তেমন কাজ আমরা করেছি বলে এখন মনে হচ্ছে না। এবং আপনার 6 তলা থেকে 8 তলা পর্যন্ত পুরোটাই তো একেবারে ধ্বংসাবশেষে পরিণত জি, হয়েছে। আবুল আলম শহীদ খান, এবং এই জায়গায় একটি প্রশ্ন শুরু থেকেই উঠছে যে সিসিটিভির যে বিষয়টি, সিসিটিভির ফুটেজগুলো তো আসলে এরই মধ্যে আমরা সাধারণত দেখি যে ধরনের ঘটনা হলে বিভিন্ন সংবাদ মাধ্যম, গণমাধ্যমের হাতে চলে আসে। সিসিটিভির কি অবস্থা? এখনও সিসিটিভির তেমন কোনো ফুটেজের বিষয় আসলে আমরা জানতে পারিনি। এক, আর দ্বিতীয়ত হচ্ছে, সাথে একটু যোগ করি, আপনি যদি ছোট করে বলেন, এই যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড যে বাতিল অথবা স্থগিত, যদি বলি যে স্থগিত করা হয়েছে আপাতত সকলের, এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? সাংবাদিকরা প্রবেশ করতে না পারলে এই যে অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ তারা কিভাবে সংগ্রহ করবে, অথবা কিভাবে তদন্তের অগ্রগতি কি হচ্ছে শুধু প্রেস ব্রিফিং থেকে, তারা তাহলে নিজেরা কোনো অনুসন্ধান কিভাবে করবে? এই বিষয়ে কি বলবেন? না, এই অ্যাক্রিডিটেশন কার্ড যে স্থগিত করে দেওয়া হয়েছে, এটা তো বেশ বড় একটা সিদ্ধান্ত। নিশ্চয়ই এই সিদ্ধান্ত তারা নিয়েছেন অনেক দিক বিবেচনা করে, এটা তাদের বিবেচনা। কিন্তু একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকা উচিত। হয়তো সেই বিল্ডিংটা যেখানে ক্রাইম সিনস আছে, বা যেখানে আগুনটা লেগেছিল বা যেখানে নাশকতা হয়েছিল, সেই বিল্ডিংটা সিকিউর করা দরকার, এবং সেখানে সিকিউর করতে পারে। অন্যান্য লোকের যে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটা ঠিকই আছে, বাট সাংবাদিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রয়োগ করার তেমন যৌক্তিক কারণ আমি দেখছি না। ওনারা তো কোনো যৌক্তিক কারণ ব্যাখ্যাও করেননি, সুতরাং ওনারা এটা ব্যাখ্যা করতে পারবেন। এটা যৌক্তিক না। সিসিটিভি ফুটেজ তো এত ফোনে পাওয়া যাওয়ার কথা।
পেলে আপনাদের কাছে দেওয়ার কথা, আপনারা তো অনেক ফুটেজ পেয়ে থাকেন এবং আপনারা প্রচারও করে থাকেন। ওখানে নাইট ভিশন ক্যামেরাও নাকি ছিল এবং 100 জনের বেশি রক্ষী তারা সুরক্ষার জন্য দায়িত্বে থাকেন। সব মিলিয়ে তো আপনাদের অনেক প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরগুলো তো সাংবাদিকদের খুঁজতে হবে। যেমন ভাবে তদন্ত কমিটি খুঁজবে, যেমন ভাবে আমাদের এজেন্সি গুলো খুঁজবে, ফায়ার সার্ভিস খুঁজবে, তেমনি ভাবে সাংবাদিকদেরও খুঁজতে হবে। এই যে একজন বলেছেন যে বাইরে থেকে রিমোট কন্ট্রোল দিয়ে ওখানে তার জোড়া দিয়ে রেখে বারুদ টারুদ রেখে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া যেতে পারে। এগুলো তো আমাদের পরীক্ষা করতে হবে, তাহলে বারুদ তো রাখতে হবে, তো বারুদের ট্রেস তো পেতে হবে। তো এগুলো নিশ্চয়ই যে কমিটি আছে তারা ট্রেস খুঁজে পাবেন এবং যথাসময়ে সাংবাদিকদের জানাবেন, এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু সাংবাদিকরাও তো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে পারে, এই সুযোগটা থেকে তো সরকার নিজেদের বঞ্চিত করলেন এবং সরকারের জন্য এটা সহায়তা হতো বলে আমি মনে করি। জি, আবুল আলম শহীদ খান, আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। লুনা নূর, আপনার কাছে আসি। একই বিষয় নিয়ে সচিবালয়ের ঘটনা, যে প্রশ্নগুলো আমি আবুল আলম শহীদ খানের কাছে রেখেছিলাম, একই প্রশ্ন আপনার কাছে রাখছি। আপনি যদি একটু বলতেন এই বিষয়ে। হ্যাঁ, ধন্যবাদ। আপনাকে শোনা যাচ্ছে আমার কথা? জি, আমি শুনতে পাচ্ছি। প্রথমত হচ্ছে আমিও সেদের মতো বলতে চাই যে আগাম কোনো মন্তব্য করা আমাদের জন্য সমীচীন হবে না। কিন্তু বিষয়টি অত্যন্ত উদ্বেগের, এবং এই উদ্বেগের সাথে সাথে আরেকটি যেটা বিষয়, সেটি হচ্ছে যে এতদিন ধরে এত নিরাপত্তা, এত আধুনিকায়নের কথা আমরা শুনেছি, এবং যখনই দেশে কোনো বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে তখন নানা ধরনের আলোচনা, মহড়া, নানা ধরনের প্রদর্শনী আমরা দেখেছি। সেখান থেকে সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা, এবং আসলে তো আমাদের সচিবালয়গুলোতে নানা ধরনের লোকের দৌরত্ব ছিল, আসা যাওয়া ছিল, কিন্তু জনগণের কাছ থেকে তো খুবই রেস্ট্রিক্টেড, বিচ্ছিন্ন একটা জায়গা। যেভাবে উনি বললেন, ওনার কর্মক্ষেত্র ছিল যে খুব একটা তো আমাদের যাওয়া আসা নাই, তারপরও কাজের মধ্যে কখনো যাওয়া, গেটের পর গেট পার বেরোতে হয়, নিরাপত্তা নানা ধরনের আছে। এবং একটা সবচেয়ে বড় বিষয় কি, বিষয়টিকে আপনি বিচ্ছিন্ন ভাবে দেখবেন না, সেটা হচ্ছে যে উপরে গত একটি সাজসজ্জা, একটি উন্নয়নের যে চলেছে, যে উপরে উপরে উপরে, সেটা একটা আমি মনে করি যে একটা জ্বলন্ত প্রমাণ। এরপর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লেগে গেল, সেটা মানে প্রথমত হচ্ছে ওখানেই সে সিস্টেমটা নাই, প্রথম পদক্ষেপ নেওয়া এটি একটি বিষয়। যোগাযোগ স্থাপনের, এবং তো এগুলো তো খুবই উদ্বেগের একটি বিষয়। ফায়ার অ্যালার্ম ছিল না বা পাইনি। এর চেয়েও সব গুরুত্বপূর্ণ যেটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ জায়গায় থেকে তারা যে মন্তব্যগুলো প্রথম দিন সকাল থেকেই করে আসছিলেন, যে মনে হচ্ছে পরিকল্পনা, মনে হচ্ছে আগের সরকারের একটি ষড়যন্ত্রের অংশ, বা এটি খুব সুপরিকল্পিত ভাবে করা হয়েছে, এই বিষয়গুলো না জনমনে এক ধরনের আতঙ্ক বলেন, অস্বস্তি বলেন, এগুলো তৈরি করে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।